শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমরা জব প্রস্তুতি দৈনন্দিন বিজ্ঞানের কত নম্বর লেকচার 6 নম্বর লেকচার নিয়ে একটু আলোচনা করবো, যেগুলো হয়তো তোমরা সবাই জানো। জাস্ট একটু ওভারভিউ দেওয়া। আচ্ছা, আমরা এখন দেখবো যে জৈব রসায়ন। এটা একটু লেস ইম্পর্টেন্ট, তবে এখান থেকে কিছু জিনিস আসে মাঝে মধ্যে, পরীক্ষা আসবে কিছু জিনিস। এটা আমরা বলে দিব যে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই তোমরা দেখলেও বুঝবা, বিশেষ করে একটা টপিকের মধ্যে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ বা কোনটা তোমাকে মনে রাখতে হবে, এটা বোঝার জন্য তুমি এক্সাম্পলের দিকে তাকালে বোঝা যায়। এই এক্সাম্পল গুলাই রিপিট হয়। তো এখন দেখো, এই যে ক্যাটেনেশন ধর্ম, এটাকে মনে রাখতে হবে। ক্যাটেনেশন ধর্ম আছে কার? যা কার্বনের আছে। ক্যাটেনেশন ধর্ম মানে কি? একসাথে ধরো অনেকগুলা কার্বন একসাথে ধরো। আচ্ছা, আমি একটা কলম নেই। ধরো অনেকগুলা কার্বন এরকম যদি শিকলবদ্ধ হয়, মানে কোনো পরমাণু যদি অনেকগুলো একসাথে কি এরকম শিকলবদ্ধ হয়, তা এই ধর্মটাকে বলা হয় কি? ক্যাটেনেশন ধর্ম বলা হয়। এখানে আমরা এক বন্ধন দিয়ে দিলাম, দ্বিবন্ধন ত্রিবন্ধন হইতে পারে। মোট কথা অনেকগুলো মৌল যদি বা অনেকগুলো পরমাণু যদি একটা বন্ধন সৃষ্টির মাধ্যমে একটা দীর্ঘ একটা শিকল তৈরি করে, হ্যাঁ, তো এই ধরনের ধর্মটাকে ক্যাটেনেশন ধর্ম বলে। এই জিনিসটা দেখবা। আহ অজৈব যৌগের মধ্যে শুধুমাত্র কে সিলিকনটা কিছুটা ক্যাটেনেশন ধর্ম দেয়। সিলিকন ক্যাটেনেশন ধর্ম, সিলিকনের ক্যাটেনেশন ধর্ম আছে, এই জিনিসটা মনে রাখবা। আর জৈব রসায়ন বা জৈব যৌগ, জৈব যৌগ বলতে আমরা সেখানে বুঝি কার্বন এবং হাইড্রোজেন থাকে। জৈব যৌগ বলতে কি বোঝায়? কার্বন আর হাইড্রোজেন, বা এই যে কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন রকম জৈব রসায়নকে জৈব রসায়ন বলা হয়। আবার আবার বলছে কি হাইড্রোকার্বন, যে রসায়নের যে শাখা হাইড্রোকার্বন, ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক, মানে হাইড্রোকার্বন থেকে যা উৎপন্ন হয় এগুলো নিয়ে আলোচনা করা হয়, ওটাকেও জৈব রসায়ন বলা হয়। এই জিনিসগুলো দেখবা, এটা তেমন ইয়া নাই, তবে এটা মনে রাখবা জৈব রসায়ন এটা কে, জৈব রসায়নের জনক কে? পেটিকুলার, ওনাকে জৈব রসায়নের জনক বলা হয়। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখবা, ওই যে এখন তো গ্যাসের চুলায় রান্না করে, আগে যখন লাকড়ির চুলায় রান্না করতো অনেক সময় দেখবা এই যে বা অক্সিজেনের অভাবের কারণে এই লাকড়ির চুলায় যখন রান্না করে তখন প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়, কালো ধোঁয়া। কালো ধোঁয়া যখন আমাদের নাকে যায় তখন আমাদের কি হয়? কাশি হয়। কারণ কারণ কি? এটা হলো ক্ষতিকারক। হ্যাঁ। তো এই যে যদি আমরা কোনো বস্তুকে কাঠটা পোড়াই, পোড়াইলে যদি ভালোভাবে এটা আগুন জ্বলে, তাহলে সেখান থেকে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড। আর যদি ঠিকভাবে আগুনটা জ্বলে না, ধোঁয়া উৎপন্ন হয়, তখন কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড। আমরা জানি কার্বন মনোক্সাইডকে নীরব নীরব ঘাতক বলা হয়। কারণ এটা যদি তোমার ব্লাডে যায়, তোমার মৃত্যু হতে পারে। কার্বন ডাই অক্সাইড ক্ষতিকারক, কিন্তু কার্বন মনোক্সাইড অনেক বেশি ক্ষতিকারক। এটা নীরব ঘাতক বলা হয়। কিভাবে যে তোমার শরীরে ক্ষতি করবে, তোমার শরীরে প্রবেশ করবে, তুমি বুঝতে পারবে না। তার মানে আমরা যে কোনো একটা জৈব বস্তুকে যদি ভালোভাবে জ্বালাই, ভালোভাবে আগুন জ্বলে, তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর যদি দেখবা যে ভালোভাবে জ্বলতেছে না, ধোঁয়াটা উৎপন্ন হয়, হ্যাঁ, তো তখন ওখানে কি কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড। এই লাইনটা মাস্ট বি মনে রাখতে হবে। এই যে জৈব যৌগগুলাকে, জৈব যৌগের যৌগগুলা দুই রকম, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা হচ্ছে কি অ্যারোমেটিক। অ্যালিফেটিক হচ্ছে যেগুলো হচ্ছে কি নর্মালি শিকলবদ্ধ, শিকল মানে মুক্ত, যে এরকম পাশাপাশি দেখো এটা কোনো মুক্ত, এরকম কোনো পাশাপাশি দেখো এই যে একটার সাথে একটা পাশাপাশি যুক্ত হয়েছে এরকম মুক্ত, এগুলোকে বলে অ্যালিফেটিক। আর কিছু যৌগ আছে, যেমন আমরা তোমাকে দেখাই, যেমন বেনজিন, টলুইন, ওই আছে, এই যে দেখো এগুলা কি, এগুলা এগুলা কি মুক্ত? মুক্ত হয় দেখো, একটার প্রান্ত একটা প্রান্ত আরেকটা প্রান্তের সাথে যুক্ত, এবং তারা সাইক্লিক, দেখো এই চক্রাকারে। এইরকম যৌগগুলাকে বলা হয় অ্যারোমেটিক। আর যেগুলো এইরকম চক্রাকারে আবদ্ধ না, যুক্ত না, ওগুলাকে বলা হয় কি? অ্যালিফেটিক। তাহলে এই যে দেখো এগুলা কেমন চক্রাকারে যুক্ত, এগুলো বলে অ্যারোমেটিক। এটাই মনে রাখবা যে জৈব যৌগগুলো অ্যালিফেটিকও হয়, অ্যারোমেটিকও হয়, তেমন কিছু না। আর অ্যালিফেটিকের মধ্যে আছে যে অ্যালকেন, কে আছে, এই যে অ্যালকেন। অ্যালকেন মানে কি? যেখানে কার্বন কার্বনের মধ্যে একটা বন্ড, এই যে দেখো এই টান, এটা একটা বন্ড, বন্ধন, এখানে একটা বন্ড। আর এরপর আছে কি? এই যে অ্যালকিন, অ্যালকিনে কার্বন কার্বনের মধ্যে দুটা বন্ড থাকে, এই দেখো দুটা বন্ড, এই দেখো এখানে দুটা বন্ড, এখানে ছিল একটা বন্ড।
আর অ্যালকাইন মানে কি? অ্যালকাইন মানে হলো কি কয়টা বন্ড থাকে? তিনটা বন্ড থাকে। এটা কিন্তু মনে রাখতে পারো, আর না রাখলেও তো সমস্যা নেই। কিন্তু এটা মনে রাখতে হবে যে মিথেন, এই যে আমরা বলি না যে ভূতের ভূত, যে অনেক সময়, এখন যদি অত দিয়া না, ওই যে বিলের মধ্যে হঠাৎ দেখা যায় আগুন জ্বলে, কি বলতো যে ভূত ভূত। ভূত না, এটা হচ্ছে কি আলেয়া, মিথেন। আলেয়ার ইংলিশ কি? উইল ও দা উইস্ট। এটা মনে রাখবা। মানে এই আলেয়াটা, এই যে আগুন জ্বলে বিলের মধ্যে, কেন জ্বলে? এই যে গাছপালা যখন পচে, পচলে সেখানে মিথেন গ্যাস উৎপন্ন হয়। এই মিথেন গ্যাস থেকে কি এই আলোটা উৎপত্তি হয়। যেহেতু মিথেন গ্যাসের দেখো নিজস্ব জ্বলার কোনো ক্ষমতা নাই, তাই সেখানে দাহ্য পদার্থ কি? ফসফিন, আরেকটা হচ্ছে তোমার ডাইফসফরাস টেট্রা হাইড্রাইড। এইসব গ্যাসগুলা, এগুলা এগুলো আবার দাহ্য মানে জলে, এগুলা সহায়তায় ওই যে মিথেনটা জ্বলে উঠে। জ্বলে উঠলে আমরা মনে করি যে কে মানে ভূতে আগুন জ্বালছে আর কি। তো এটা মনে রাখবা যে আলিয়া হইলো মিথেন। আর ইংলিশটা মনে রাখবা, আমার মধ্যে ইংলিশটাও আসে। ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মটা মনে রাখতে হবে। এটা রাসায়নিক নাম হচ্ছে কি ট্রাইক্লোরোমিথেন। এই ক্লোরোফর্ম সাধারণত চেতনা নাশক হিসাবে আমরা কি ব্যবহার করি। এটা কোন বর্ণের বোতলে রাখা হয়? বাদামি বর্ণের বোতলে রাখা হয়। কারণ কি? আলো এবং বায়ুর উপস্থিতিতে এই যে ক্লোরোফর্ম থেকে কি উৎপন্ন হয়? ফসজিন গ্যাস, এটা হলো বিষাক্ত। এটা মনে রাখবা। তারপরে কাঁদানে গ্যাস, টিয়ার সেল, ওই যে পুলিশ ব্যবহার করে দাঙ্গা হাঙ্গামা এগুলো কন্ট্রোল করার জন্য। এটা রাসায়নিক নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এটা মাস্ট মনে রাখতে হবে। দেখো কোনটা কোনটা বেশি মনে রাখতে হবে সেটা আমরা বলে দিচ্ছি। ক্লোরোফর্ম চেতনানাশক মাস্ট মনে রাখতে হবে। তো এটা থেকে কোন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়? ফসজিন। কাঁদনে গ্যাসের রাসায়নিক নাম মনে রাখতে হবে। এরপর হচ্ছে ইথিলিন। এরা এই যে কি কাজে ব্যবহার করি? ফল পাকানোর জন্য কি দায়ী ইথিলিন। ওই যে অসৎ ব্যবসায়ীরা তাড়াতাড়ি ফল পাকানোর জন্য কি করে? এটা ইউজ করে। অ্যাসিডিন শিখা, এটা মনে রাখতে হবে। অ্যাসিডিন শিখা কি কাজে ব্যবহার করা হয়? এই অ্যাসিডিন শিখা দ্বারা লোহা গলিয়ে জোড়া লাগানো হয়, মানে জ্বালাইয়ের কাজে ব্যবহার করা হয়। এটা সাধারণত কত তাপমাত্রায় এটা কাজটা করা হয়? 3000 থেকে 3500, মানে অনেক তাপমাত্রা এটা কিন্তু। ইথাইল অ্যালকোহল, এই যে খাই মানে মাঝে মধ্যে ওই যে একটু যে একটু ফুর্তি করো না, এই ফুর্তি করার জন্য, ফুর্তি করার যে নাম মদ, ওটা রাসায়নিক নাম কি? ইথাইল অ্যালকোহল। তবে ইথাইল অ্যালকোহল যেহেতু আমাদের এখন জায়েজ না, এটাকে যেন অ্যাভেলেবেল মানুষ নিতে না পারে, কারণ আমরা জানি আমাদের ল্যাবরেটরি গুলোতে আমাদের এগুলো লাগে। এখন অনেক সময় তুমি ল্যাবের কথা বলে যে আমি আমার পড়ালেখার কাজে লাগবে, একটু এর কথা বলে এনে তুমি খাইবা, একটু ফুর্তি করলা, ইয়ে ইয়ে ভাব আসলো, এগুলো যেন না করতে পারো, এই জন্য কি করে এই ইথাইল অ্যালকোহলের মধ্যে কিছু জিনিস মিশিয়ে দেয়। কি? এই যে মিথানল। মিথানল এটা খাওয়া যায় না, এবং এবং পিরিডিন মিশায়, কারণ পিরিডিন হলো দুর্গন্ধ। এই যে বাজারে আমরা যে ইথাইল অ্যালকোহল গুলো পাই, এটা আমরা মানে ডাইরেক্ট খেতে পারি না। কারণ কি? এটার সাথে এই জিনিসগুলো মিশানো থাকে। এক হলো মিথানল থাকে, আর হলো পিরিডিন দুর্গন্ধযুক্ত। এই কারণে আমরা এটাকে সরাসরি খেতে পারি না। যেটা খাই ওটা হলো ভিন্ন। আরেকটা বলবা, এই জন্য এটাকে কি বলা হয়? মিথিলেটেড স্পিরিট বলা হয়, বা অসেবনীয় অ্যালকোহল। কোনটা? যে ইথাইল অ্যালকোহলের মধ্যে মিথানল এবং পিরিডিন মিশায়, এটাকে কি বলা হয়? মিথিলেটেড স্পিরিট বা অসেবনীয় অ্যালকোহল বলা হয়। আর এই জিনিসটা মনে রাখবা, 95.6% ইথাইল অ্যালকোহল ও 4.4% পানি, এই মিশ্রণটাকে কি বলা হয়? রেক্টিফাইড স্পিরিট। মাস্ট মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। এই রেক্টিফাইড স্পিরিট কি কাজে লাগে? হুইস্কি, ব্র্যান্ডি, জিন এইসব কাজে কি ব্যবহৃত হয়। তারপরে এই যে লাইনগুলা, এই জিনিসগুলা খুব গুরুত্বপূর্ণ। কোন ফলে কোন স্টার থাকে? স্টার, আমরা যে দেখলাম ফুল ফলের যে মিষ্টি গন্ধ না, যে তুমি বিমোহিত, তোমাকে কেউ ফুল দিলে তুমি নাকের কাছে নিয়ে গ্রাম নিয়ে তুমি বিমোহিত, কি বিমোহিত হও। তো এই যে হও, এটা এই গন্ধ কিসের কারণে? স্টারের কারণে। এই স্টারের কারণে এই গন্ধটা হয়। তাহলে কোন ফলে কোন স্টার থাকে, এটা মাস্ট মনে রাখতে হবে। এরপর হচ্ছে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড কি? যে ফরমালিন 40% ফরমালিন, এই যে আমরা মাছ মাংসকে ফরমালিনে রাখতে চাই, তাহলে ওটা কি জন্য, কি দিয়ে তৈরি করা হয়? এই যে ফর্মালডিহাইড বা মিথানল। মিথানলের 40% জলীয় দ্রবণকে কি বলা হয়? ফরমালিন। এই যে ফরমালিন কি হিসাবে ব্যবহার করে? জীবাণুনাশক, আর তোমার জীবদেহ সংরক্ষণ, পচন নিবারক। অনেক সময় যে আহ, মানুষ মারা গেলেও কি ফরমালিন দিয়েও কি রাখা হয় কয়েকদিন। ফর্মিক অ্যাসিড, এই যে পিঁপড়া টিপড়া কামড়াইলে জলে, কি জন্য? এখানে ফর্মিক অ্যাসিড থাকে। এই যে বলতা বা মৌমাছি, এরা কামড়াইলেও কি জ্বলে, কারণ এখানে কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। তো এগুলো মনে রাখার বিষয়। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। অ্যাসিটিক অ্যাসিড মনে রাখতে হবে। কি? অ্যাসিডিক অ্যাসিড কি মনে রাখতে হবে? 100% বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? এই যে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। এটা মনে রাখতে হবে। ভিনেগার কি?
এই যে ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। দেখো এগুলো বোঝার কিছু নাই, এটা মুখস্থ রাখতে হবে। এই জন্য আমি একবার রিপিট করছি, বেশি রিপিট করতেছি না। কারণ এখানে যদি বোঝা থাকে সেটা আমি বুঝাবো। এখানে হলো মানে যেমন অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, এখানে বোঝানোর কি আছে, এটা মুখস্থ রাখবো। এই যে ভিনেগার কি হিসাবে কাজ করা হয়, খাদ্য উপকরণ, এই যে মাছ মাংস সংরক্ষণে সিরকা ব্যবহার করা হয়। এরপর অক্সালিক অ্যাসিড, কচু টচু অনেক সময় গায়ে লাগলে, অনেক সময় কচু খাইলে গলা চুলকায় না, কি থাকে এখানে, অক্সালিক অ্যাসিড থাকে। এটা মনে রাখবেন। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই চারটা জৈব অ্যাসিড। কোন জৈব অ্যাসিড কোন ফলে থাকে, কোন জৈব অ্যাসিড কোন ফলে থাকে, স্টার এই লাইনটা মনে রাখবো। সাইট্রিক অ্যাসিড যা জামা কাপড়ের কালির দাগ দূর করতে ব্যবহার করা হয়। এই যে কোন ফলে কোন অ্যাসিড থাকে মাস্ট মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা 100%। 1, 0, 0, পার্সেন্ট, এটো 100%, এটো 1, 0, 0, 100%। সাবানে মনে রাখবা দুই রকম লবণ থাকে, একটা থাকে সোডিয়াম লবণ, একটা থাকে কি পটাশিয়াম লবণ। দেখবা তুমি গায়ে দেওয়া, আমরা গায়ে দিই বা যে সাবান জামা কাপড় ধুই যে সাবান, সেখানে যতটুকু ফেনা হয়, এই যে যে আমরা ক্রিম যেটা দিয়ে আমরা শেভ করি, ওটাতে কিন্তু ফেনা আরো অনেক বেশি হয়। তাহলে এই যে সাবান তৈরি করতে কি লাগে, সোডিয়াম এবং পটাশিয়াম লাগে। হ্যাঁ, তাহলে এই যে তোমার আরেকটা জিনিস মনে রাখবে, আর কি লাগে, তেল বা চর্বি লাগে। তাহলে কোনটা জামা কাপড় ধোয়ার জন্য, কোনটা সোডিয়াম নাকি পটাশিয়াম, এটা মনে রাখবা। জামা কাপড় ধোয়ার জন্য হলো কোনটা, সোডিয়াম। আর হলো ওই যে আমরা শেপ টেপ করি ওটার জন্য হলো কোনটা, পটাশিয়াম, যাতে পটাশিয়াম ব্যবহৃত হয়। এই জিনিসগুলো মনে রাখবা। তাহলে তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্বারা মিশিয়ে সাবান তৈরি করা হয়। সেখানে সাবান তৈরিতে ব্যবহৃত হয় কি, সোডিয়াম সিলিকেট, যা সাবানকে শক্ত ও কি করে, সোডিয়াম সিলিকেট ব্যবহার করা হয়, যেখানে যেটা সাবানকে শক্ত ও ভারী করে। আর সোডিয়ামের সাবানটা আমরা সাধারণত কি বলছি, ওই জামা কাপড় ধোয়ার সাবান তৈরিতে ব্যবহৃত হয়। আর পটাশিয়ামের সাবান পানিতে অধিক দ্রবণীয়, ওই যে শ্যাম্পু শেভিং ক্রিম এগুলাতে দেখছি, ওই যেটা বলছিলাম। এই জিনিসগুলো মনে রাখতে হবে মাস্ট। টুথপেস্টে কি থাকে এই জিনিসগুলো দেখতে পারো, সফট পাউডার কোনটা কি থাকে না থাকে এগুলো দেখবা। এই টুথপেস্ট কি করে, দাঁতের ক্ষয় রোধ করে, এগুলো মনে রাখবা। এখানে আর কি আছে, এগুলো ছোট অধ্যায়। এই যে বলছি, এতক্ষণ আমরা অ্যালিফেটিক যৌগ সম্পর্কে বললাম, এবারে আমরা একটু অ্যারোমেটিক যৌগ দেখি। অ্যারোমেটিক যৌগ কয়েকটা, যেমন সবচেয়ে পরিচিত হলো কোনটা, বেনজিন। বেনজিনে কার্বন থাকে কয়টা, 6টা। কার্বন থাকে কয়টা, 6টা। বেনজিন, ফেনল, ন্যাপথালিন, এরা সবই হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ, মানে এই যে সাইক্লিক। বেনজিনের মাথায় যদি এই একটা হাইড্রোজেনকে ধরো, এই একটা হাইড্রোজেনকে সরায়, এখানে যদি মিথাইল গ্রুপ থাকে, মিথাইল মানে কি CH3, CH3 কে মিথাইল বলা হয়। হ্যাঁ, যদি বেনজিনের মাথায় একটা হাইড্রোজেন সরায়, সেখানে কি থাকে, এই যে মিথাইল গ্রুপ থাকে, ওটাকে আমরা টোলুইন বলি। তাহলে এই যে টোলুইন, এখান থেকে কি তৈরি, স্যাকারিন। টোলুইন থেকে এই যে কি জন্য টোলুইনটা মনে রাখতে হবে, কারণ আমরা স্যাকারিন সম্পর্কে, আমরা টোলুইন সম্পর্কে তোমরা সবাই না জানলো স্যাকারিন সম্পর্কে জানো। তাহলে এই মনে রাখবে, এই স্যাকারিনটা তৈরি করা হয় টোলুইন থেকে। এবং এই স্যাকারিন চিনির চেয়ে কত গুণ মিষ্টি, 500 গুণ বেশি মিষ্টি। ডায়াবেটিস রোগীদের এটি খেতে দেওয়া হয়। স্যাকারিনের কোনো কি খাদ্য গুণ নেই। মাছ মনে রাখবা এই দাগানগুলো। ফেনল, ওই যে হাইড্রোজেন, বেঞ্জিনে হাইড্রোজেনের জায়গায় যদি একটা ওএইচ মূলক থাকে, ওটাকে কি বলা হয়, ফেনল। এটা অম্লধর্মী। এটা এই ফেনলটাই কি কাজে লাগে, ওষুধ শিল্পে লাগে। এই যে স্যালিসাইলিক অ্যাসিড বা বেদনাশক, অ্যাসপিরিন, হ্যাঁ এইসব, বা ডেটল তৈরিতেও কি এই যে লাগে। ডেটলটা তো মোস্ট পরিচিত, অ্যাসপিরিনটা তো পরিচিত, ডেটলটাও পরিচিত। আবার জীবাণুনাশক হিসাবে এই যে পায়খানা প্রস্রাবখানায় ফেনল ব্যবহৃত হয়, ওটা পরিষ্কার করার জন্য। পায়খানা প্রস্রাবখানা এগুলো পরিষ্কার করার জন্য কি এটা ব্যবহৃত হয়। ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা চলে। আর আমাদের দৈনন্দিন জীবনে রসায়নের যে ব্যবহার, এই জিনিসগুলো একটু দেখবা। এই যে মাস্ট মনে রাখতে হবে, বালুর প্রধান উপাদান কি, সিলিকা। সিলিকার সংকেত কি, সিলিকন ডাই অক্সাইড। এই সিলিকার বিশুদ্ধ রূপকে বলা হয় কি, কোয়ার্টজ। তাহলে কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি, বালি। মাস্ট মনে রাখবে, বালির প্রধান কাঁচামাল সিলিকা, আবার কাঁচের প্রধান কাঁচামাল বালি। 100 মুখস্থ রাখতে হবে। সিমেন্ট, সিমেন্টে কি কি থাকে, চুনাপাথর, সিলিকা, আয়রন অক্সাইড, এগুলো থাকে। এই জিনিসগুলো মনে রাখবা। আমাদের যে বিভিন্ন রকম সিমেন্ট আছে, এর মধ্যে সবচেয়ে
বিখ্যাত হইলো কি, এই যে আধুনিক পোর্টল্যান্ড সিমেন্ট, এটা সবচেয়ে ভালো। এই সিমেন্টে যে জিপসাম যোগ করা হয় কেন? যেন এটা তাড়াতাড়ি জমাট না বাঁধে, জমাট বাঁধতে যেন একটু দেরি হয়, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যদি জমাট বেঁধে যায় তাহলে তো সমস্যা। এই জিনিসগুলো একটু দেখবা। এটা আমার মাঝে মধ্যে আসে যে তোমার আধুনিক কোনটা, পোর্টল্যান্ড সিমেন্ট, আর হলো যে জিপসাম, এটা মনে রাখতে হবে। ইট, ইটে কি কি থাকে না থাকে এগুলো দেখবা। তারপিন, এটাও দেখবা। এখানে পাইন জাতীয় গাছ থেকে কি এটা ইয়া করা হয়, কি কাজে লাগে, বার্নিশ। লিপস্টিক, এটা তো জানোই আর কি। সানস্ক্রিন তৈরিতে, সানস্ক্রিন তো আমাদের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। এটা তৈরিতে কি কি লাগে, জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড। আর এই যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, কাগজে কি থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, এই জিনিসগুলো থাকে। আর এটা মনে রাখার বিষয় যে সেলুলোজ উদ্ভিদের হলো কি প্রধান গাঠনিক উপাদান। আর আরেকটা এখানে মনে রাখার বিষয় আছে, র্যাপিং পেপার তৈরিতে কোনটা, রেয়ন নামে সেলুলোজ ব্যবহৃত হয়। আর এখানে আরেকটা আছে কি, সিরামিকের পণ্যের প্রধান কাঁচামাল হলো কোনটা, সাদা মাটি, বালি। আর বিস্ফোরক পদার্থের নাম মনে রাখতে হবে, টিএনটি, পিকটিক অ্যাসিড। মানে এগুলো মাঝে মধ্যে আসে যে পিকটিক অ্যাসিড কি কাজে ব্যবহৃত হয়, টিএনটি কি কাজে ব্যবহৃত হয়, জীবাণুনাশক বা কীটনাশক হিসাবে কোনগুলো ব্যবহৃত, ডিডিটি, গ্যামাক্সিন, গ্যামাক্সিন আরেকটা নাম হলো কি লিন্ডেন। এগুলো মনে রাখবেন। তো ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। ধন্যবাদ।